আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমি ডাক্তার শাহিক আহমেদ রিঙ্কু, চিফ কনসালটেন্ট প্যাসিফিক ডেন্টাল ম্যাক্সিলোফেশিয়াল ইমপ্লান্ট সেন্টার এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ডেন্টাল ইউনিট এমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে। আমি আজ ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, আমার যে স্পেশালিটি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির একটা স্পেশাল প্রবলেম নিয়ে এটা আপনাদের সামনে আলোচনা করব। আমার আজকে আলোচ্য বিষয় হলো চোয়ালের জয়েন্ট সমস্যা। চোয়ালের জয়েন্ট সমস্যা আর আমার আলোচ্য সূচিতে থাকবে জয়েন্টের সমস্যাগুলো কি, এটা কাদের হয়, কি কি কারণে এটা হতে পারে, এর উপসর্গগুলো কি, এবং এই যে জয়েন্ট সমস্যা হলে আমরা কাদের কাছ থেকে চিকিৎসা নেব। তো প্রথমে আসি চোয়ালের জয়েন্ট সমস্যাগুলো কি। চোয়ালের জয়েন্ট সমস্যাটা হলো আমরা আমাদের শরীরের অন্যান্য জয়েন্ট যে আছে, অন্যান্য জয়েন্টের যে সমস্যা একই রকম, যে জয়েন্টে ব্যথা হয়, আমাদের মুভমেন্টটা রেস্ট্রিকশান হয়, বিশেষ করে আমরা খাওয়া দাওয়া করতে পারি না, খেতে গেলে ব্যথা হয়, অনেক সময় হা করতে অসুবিধা হয়, হ্যাঁ, এবং হা করতে অনেক সময় চোয়ালের জয়েন্টে বিভিন্ন ধরনের আমরা ক্লিকিং সাউন্ড বলি এবং স্ন্যাপিং সাউন্ড বলি, কটকট বাংলা ভাষায় যেটা বলি সেটা কটকট শব্দ হওয়া, বিভিন্ন ধরনের এ ধরনের উপসর্গ নিয়ে রোগী আমাদের কাছে আসে। তো এই যে এই চোয়ালের যে জয়েন্ট সমস্যা এটা কাদের হয়ে থাকে। চোয়ালের জয়েন্ট সমস্যা সচরাচর 40 থেকে 50 এরকম বয়সের রোগীদের এবং মহিলা রোগীদেরই তুলনামূলক বেশি হয়ে থাকে। তবে আমরা এখন অনেক অল্প বয়স 20 থেকে 30 বছর বয়সের রোগীগুলো পেয়ে থাকি। এই যে এই জয়েন্ট সমস্যা হওয়ার যে কারণগুলো, হ্যাঁ, কারণগুলো একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ট্রমা, মানে কোনো আঘাতজনিত কারণে আমাদের চোয়ালের জয়েন্টে এরকম ব্যথা হতে পারে। তো আঘাত খাওয়ার সময় আঘাত হতে পারে, কিংবা কোনো অ্যাক্সিডেন্টাল ট্রমার কারণেও আমাদের জয়েন্ট যদি আঘাতপ্রাপ্ত হয়, কিংবা ফল ফ্রম হাইট, উপর থেকে নিচে পড়ে গিয়ে যদি আমাদের থুতনিতে কোনো আঘাত লাগে, সেখান থেকেও আমাদের এই চোয়ালের জয়েন্ট এরকম ব্যথার অনুভূতি, দীর্ঘমেয়াদী ব্যথার অনুভূতি হতে পারে। এবং এই যে চোয়ালের যে জয়েন্টের যে ব্যথা, আমাদের রোগী সাধারণরা অনেক সময় বুঝতে পারে না। অনেক সময় অনেকে মনে করে এটা একটা কানের ব্যথা, অনেক সময় অনেকে মনে করে এটা একটা হেডেক, একটা মাথা ব্যথা, হ্যাঁ, আবার অনেক সময় এটা একটা দাঁতের থেকে ব্যথা এরকমও অনুভূত হতে পারে। তো আমরা এই রোগ নির্ণয়ের জন্যে আমরা রোগীর উপসর্গ দেখি, রোগীর হিস্ট্রি নেই, এবং আমরা এই জয়েন্টকে যখন আমরা খুব ভালোভাবে এক্সামিনেশন করি তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বৃন্দ যারা আছেন, যে এটা জয়েন্টের সমস্যা। এবং এটার এডিশনালি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, বিশেষ করে একটা এক্স রে করে থাকি, অর্থোপ্যান্টোমোগ্রাম, অনেক সময় সিটি স্ক্যানেরও প্রয়োজন হয় আমাদের জয়েন্টের এই সমস্যা ভালোভাবে বোঝার জন্যে। তো এই যে এই জয়েন্টের সমস্যা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। জয়েন্টের সমস্যা প্রতিরোধের উপায়গুলো হলো, আমাদের খাওয়ার সময় খুব সাবধানী হতে হবে। খুব শক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে প্রিকশন নেই যে খুব বেশি জয়েন্টে আঘাত দেব না। সেক্ষেত্রে এই যে জয়েন্টের সমস্যা যাদের আছে তারাও এই সমস্যা থেকে আস্তে আস্তে পরিত্রাণ পেতে পারে। আর যদি খাওয়ার সময় কিংবা রিপিটেড ব্যথা আমরা পেয়েই থাকি, তাহলে সেই জয়েন্টের ব্যথাটা দীর্ঘমেয়াদী একটা ব্যথায় পরিণত হয়, যেটা আমাদের চিকিৎসা পদ্ধতিটা অনেক সময় জটিল আকার ধারণ করে। এবং এই ব্যথাটা একসময় কানের সামনে, কানের পিছনে, মুখমণ্ডলের বিভিন্ন জায়গায়, এমনকি মাথার বিভিন্ন অংশ জুড়েও এই ব্যথাটা অনুভূত অনেক সময় হয়ে থাকে। তো এই কানের সামনে যে জয়েন্ট, এটাকে আমরা বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই জয়েন্টের যে চিকিৎসা যারা করে থাকেন, সেই সাবজেক্টের নাম হলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এবং যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তারা এই জয়েন্টের অ্যানাটমি, প্যাথোলজি, জয়েন্টের নিয়ে পড়ালেখা করে থাকেন এবং এর চিকিৎসাগুলো দিয়ে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমরা জয়েন্টের যে সমস্যার কথা আমরা আলোচনা করলাম, এই রিলেটেড আমরা একটা ভিডিও টিউটোরিয়াল অ্যানিমেশন আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে আপনারা এই লেকচারটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। Temporomandibular joint, the TMJ, is the joint between the lower jawbone, the mandible, and the temporal bone of the skull. The TMJ is responsible for jaw movement and is the most used joint in the body.
The TMJ is essentially the articulation between the condyle of the mandible and the mandibular fossa, a socket in the temporal bone. The unique feature of the TMJ is the articular disc, a flexible and elastic cartilage that serves as a cushion between the two bone surfaces. The disc lacks nerve endings and blood vessels in its center and therefore is insensitive to pain. Anteriorly, it attaches to lateral pterygoid muscle, a muscle of chewing. Posteriorly, it continues as retrodiscal tissue, fully supplied with blood vessels and nerves. The mandible is the only bone that moves when the mouth opens. The first 20 mm opening involves only a rotational movement of the condyle within the socket. For the mouth to open wider, the condyle and the disc have to move out of the socket, forward and down the articular eminence, a convex bone surface located anteriorly to the socket. This movement is called translation. The most common disorder of the TMJ is disc displacement, and in most of the cases, the disc is dislocated anteriorly. As the disc moves forward, the retrodiscal tissue is pulled in between the two bones. This can be very painful as this tissue is fully vascular and innervated, unlike the disc. The forward dislocated disc forms an obstacle for the condyle movement when the mouth is opening. In order to fully open the jaw, the condyle has to jump over the back end of the disc and onto its center. This produces a clicking or popping sound. Upon closing, the condyle slides back out of the disc, hence another click or pop. This condition is called disc displacement with reduction. In later stages of disc dislocation, the condyle stays behind the disc all the time, unable to get back onto the disc. The clicking sound disappears, but mouth opening is limited. This is usually the most symptomatic stage. The jaw is said to be locked as it is unable to open wide. At this stage, the condition is called disc displacement without reduction. Fortunately, in majority of the cases, the condition resolves by itself after some time. This is thanks to a process called natural adaptation of the retrodiscal tissue, which after a while becomes scar tissue and can functionally replace the disc. In fact, it becomes so similar to the disc that it is called a pseudodisc.